ভোটে অংশ নেওয়া না নেওয়া আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকেই মার্চের মধ্যে জাতীয় নির্বাচন। এখনো হাসিনা সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার, বলছে বিএনপি। নির্বাচন আয়োজনে অহেতুক বিলম্বের অভিযোগ। রমজানের প্রথম ছুটির দিনে ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচাবাজার চড়া দামে বিক্রি হচ্ছে শসা, লেবু সহ সব ইফতার পণ্য। এবং দিনাজপুরে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিগুণ লাভের আশা কৃষকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা সেটা পুরোপুরি আওয়ামী লীগের সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রত্যাশামতো সংস্কার শেষেই এবছরের ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। এ অবস্থায় তার দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো অনিশ্চিত। বাংলাদেশের আদালত তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। দেশের বর্তমান অবস্থা এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সাক্ষাৎকারে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের। They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decide who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা পুরোপুরি নির্ভর করছে দেশের সংস্কার ও সরকারের প্রস্তুতির উপর। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be time that we will hold elections. সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং বিদেশি সহায়তা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। Insisted right from the বুশরাত জাহান, মোহনা সংবাদ। জনগণ ভোট দিতে অধীর হয়ে থাকলেও সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার শেখ হাসিনার সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দ্রুত একটি নির্বাচন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে সম্ভব বলে মনে করেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগর নেতারাও উপস্থিত ছিলেন। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচিত সরকারই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে। জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে এবং বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য অধীর হয়ে থাকলেও সরকার এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করছে না। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবে? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া দেন, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়। শেখ হাসিনা সরকারে রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের আহার নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে, এরা সব আওয়ামী দোসরদের শেখ হাসিনার লোক।
এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জিনিস আর ফরিদপুরে রাতের আধারে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার ও বেকু দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা, যে কারণে হুমকির মুখে পড়েছে শহর রক্ষাবাদ ও নদী তীরবর্তী এলাকা। বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন প্রশাসন। আশিস পোদ্দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের সদর উপজেলার ডিকিচর ইউনিয়নে রাত গভীর হলেই পদ্মা নদী থেকে চলে অবৈধ বালু উত্তোলন। ডেজার ও বেকু দিয়ে বালু উঠিয়ে ট্রাকে করে বাঁধের উপর দিয়েই নিয়ে যাওয়া হয়, যে কারণে বাঁধের অনেক জায়গায় ধসে গেছে। হুমকিতে আছে শহর রক্ষা বাঁধ ও নদীর তীরবর্তী বসতবাড়ি। এই চক্রটি সবসময় প্রশাসনের সাথে যোগসাজশেই বালু উত্তোলন করছে অভিযোগ স্থানীয়দের। আমার এই জমিন কাইটে নিয়ে গেছে, মানা করি শুনলাম আমার পাশের জমিনওয়ালা জমিন যে কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভাঙিয়া পড়ে। যার যার মতন মানে ব্যবসায়ীরা যারা হয়তোবা কোনো লেনদেনের কারণে হয়তোবা তারা বন্ধ হয়ে যায়। মাটি না কাটে, বালি না কাটে, তাহলে তো পদ্মার আগে আসবে না, এই সমস্ত বাড়িঘর সমস্ত নিশ্চিন্ত থাকবে, কোনো ভাঙ্গার কোনো ভয় থাকবে না। যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে, সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। রাতে বালু উঠালেও দিনের বেলায় পাল্টে যায় এর চিত্র। বেকু ও ট্রাক দূরে রেখে শ্রমিকরা চলে যান লোকচক্ষুর আড়ালে। এখনই বালু উত্তোলন বন্ধ না করা হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা হচ্ছে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না, এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করব। 2010-11 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাজারে লেবু, শসা, বেগুন সহ ইফতার উপকরণ বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ভোক্তাদের এখনও ঘুরতে হচ্ছে দোকানে দোকানে, পাওয়া গেলেও মিলছে না গায়ে লেখা দরে। মাংসের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। চাষের চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙ্গাস মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। ছুটির দিনে বাজারের হালচাল জানতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, ছুটির দিনে বাজারের হালচাল আপনি কেমন দেখছেন? ইফতার উপকরণগুলোর দাম কেমন বাজারে? দেখেছি সেখানে আমি যেমনটি দেখেছি যে রোজার ষষ্ঠ দিন আজকে, প্রথম দিনে যেমন ঊর্ধ্বমুখী ছিল যে লেবু, শসা সহ যে ইফতার যে পণ্যগুলো আছে সেগুলো এখনো ঊর্ধ্বমুখী। যেমন লেবু এখনো হচ্ছে 40 থেকে শুরু করে 80 টাকা, কোনো ক্ষেত্রে হচ্ছে 120 টাকা পর্যন্ত আছে, এবং শসার দামও একই অবস্থা। শসা 60 থেকে 80, আবার 160, আজকের দোকানি বলল যে 160 পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং হচ্ছে বেগুনের দামও হচ্ছে ঊর্ধ্বমুখী। বেগুন হচ্ছে 40 থেকে 80, 120 এই দামে বিক্রি হচ্ছে। এবং হচ্ছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে ভোজ্য তেলের বাজার বেশ অস্থির। তবে হচ্ছে দোকানিরা যেটি বলেছে যে আজকে 2-1 দিন ধরে হচ্ছে কিছুটা সরবরাহ বেড়েছে, ভোজ্য তেলের কিছুটা সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের। এবং হচ্ছে বাজারের যে মাংসের বাজার, গরুর মাংস সেই আগের মতোই 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং হচ্ছে খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগি হচ্ছে 210, 20, আর লেয়ার হচ্ছে 350 বা 400, কোন ক্ষেত্রে 400 এরকম বিক্রি হচ্ছে। আবার দেশি মুরগি যেটি, সেটি যাদের হচ্ছে বেশি
টাকা বা যাদের সামর্থ্য আছে তারাই হচ্ছে দেশি মুরগি কিনছে, সেটির দামও বেশ চড়া। আর হচ্ছে চালের বাজারটা হচ্ছে অনেক আমদানির পরও পুরোপুরি এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া মাছের বাজার যেটি আছে সেটিও হচ্ছে মানে হচ্ছে পুরোপুরি স্থিতিশীল হয় নাই। চাষের মাছ যেটি সেটি হচ্ছে প্রায় 50 থেকে 100 টাকা বেশি, আর নদীর মাছেরও দাম বেশি। তবে হচ্ছে যে বাজার যে সিন্ডিকেট, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল যে বাজার সিন্ডিকেট হচ্ছে ভাঙতে পারবে, তবে এখনো সেই আশানুরূপ কোনো ফল মানুষ দেখতে পারে না। এইটাই হচ্ছে মানুষের হতাশার জায়গা। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচু চাষিরা গতবারের চেয়ে এবারে দ্বিগুণ লাভের আশা করছেন। তাই বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছে লিচু চাষিরা। প্রচণ্ড তাপের কারণে নিয়মিত পানি সেচ ও স্প্রে দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরের বিরল উপজেলা জুড়েই লিচুর বাগানগুলোতে চোখে পড়ছে মুকুল। তাই দিনরাত লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখানকার লিচু সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় দেশ জুড়ে রয়েছে ব্যাপক চাহিদা। বাগান ছাড়াও বিরল ও সদর উপজেলার প্রায় প্রতিটি বাড়ির ভিটা, উঠান, আঙিনাতে লিচুর গাছ দেখা যায়। বিশেষ করে মাধববাটিতে দেশের উৎকৃষ্ট মানের লিচু উৎপাদন হয়। পানি দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করব, বীজ প্রয়োগ করার পরে মানে সুন্দর ফলন আমরা পাওয়ার চিন্তা ভাবনা করছি। নিচু অবস্থা আগে খারাপ ছিল, এই আকাশের পানি হয়ে দেন এই নিচু রেজাল্টটা মোটামুটি আলাদা দিলে ভালো হয়ে গেছে। এই লিচুটা আমাদের মনে করেন 2 থেকে 2.5 মাসের মধ্যে হবে এবং এই লিচুটার গতবারে আশানুরূপ টাকা বেশি পাওয়া গেছে। এবারে আমরা আশাবাদী যে বেশি দামে বিক্রি হবে আল্লাহর রহমতে। নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের যে পরামর্শ, যার ফলে জমিতে কিংবা বাগানে যে সেচ দেয়া এবং সারের কিছু ব্যবস্থাপনা, ছত্রাকনাশকের কিছু ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার, যার ফলে এখনো যে লিচু রয়েছে, আমরা যে বাগানগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল ছিল সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো বলে আশা করছি। জেলায় ৫,৭৮৭ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, যা গতবারের তুলনায় 280 হেক্টর বেশি। এবার ছোট বড় মিলিয়ে ৩,১২৮টির বেশি লিচু বাগানে ৩,৩৫,০০০ গাছ রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। রমজানে চাঁদপুরে হাতে ভাজা মুড়ির চাহিদা বেড়েছে। আধুনিক যন্ত্রের সাহায্যে মুড়ি উৎপাদনের প্রতিযোগিতায় সুস্বাদু ও ভেজাল মুক্ত হওয়ায় এর কদর বেশি। তবে বাজারে প্রচলিত ভেজাল মুড়ি গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর হাতে ভাজা মুড়ির ঐতিহ্য টিকিয়ে রাখার ওপর জোর দিলেন ভোক্তা অধিদপ্তর। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চাঁদপুর জেলায় হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বাড়ছে। জেলার অর্ধশতাধিক মুসলিম ও হিন্দু পরিবার দীর্ঘদিন মুড়ি বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এই মুড়ির ব্যবসা 1 শতকের পুরনো ঐতিহ্য হিসেবে রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা গুণগত মান বজায় রাখতে সর্বদা চেষ্টা করছেন। এবার রমজানে মোটামুটি চাহিদা খুবই ভালো আছিল। এই মোটামুটিতে কোনো কেমিক্যাল মুক্ত। তবে মুড়ি শিল্প কারিগররা সঠিক দাম না পাওয়ায় হারিয়ে যাচ্ছে এ শিল্প। একমাত্র রোজা আসলেই এর কদর বাড়ে। তো কোনো আগের মতন কোনো ব্যবসা বাণিজ্য নাই। এই মুড়িবাজি চলতেই শত গায়। আমরা যে হারে মুড়ি সাপ্লাই দিই হারে কিন্তু দাম পাই না। চালের দাম মোটামুটি অনেক বেশি। আমাদের মুড়িটা বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, কিন্তু ওই অনুযায়ী আমরা দাম পাই না। এখন আমরা ব্যবসা কিনাটা খুবই খারাপ, তা আমরা মুড়ি বেচতে পারি না। তবে বাজারে প্রচলিত ভেজালযুক্ত মুড়ি গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাতে তৈরি যে মুড়িটা আছে এটা অত্যন্ত নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং আমি সকলকে অনুরোধ করব যে আমরা হাতে তৈরি এই মুড়িটি আমরা সকলে গ্রহণ করি। বাজারে তৈরি যে ভেজাল অথবা কেমিক্যাল যুক্ত মুড়ি সেটা পরিহার করি। হাতে ভাজা মুড়ির ঐতিহ্য ধরে রাখার উপর জোর দিয়েছে ভোক্তা অধিদপ্তর। হাতে ভাজা যে মুড়িটা এটা প্রচলন রয়েছে এবং এটার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ভোক্তা সাধারণের কাছে এটা একটা সুস্বাদু খাবার এবং পাশাপাশি আমি তাদের প্রতি আহ্বান রাখবো তারা এই দেশীয় শিল্পটাকে যেন বাঁচিয়ে রাখে। চাঁদপুরের হাতে ভাজা মুড়ি দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তান ও পাকিস্তান সহ একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলির নিরাপত্তা ঝুঁকি বা যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এদিকে প্রায় 2.5 লাখ ইউক্রেনীয়কে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে ট্রাম্পের দেওয়া হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে হামাস। খেলার খবর ফুটবল। ফিফা নারী র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ নেমে 133 নম্বরে এখন বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন করে র্যাঙ্কিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় প্রায় 6 রেটিং পয়েন্ট কমে হয় 1091.81। 2024 সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। বর্তমান র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে 2023 বিশ্বকাপ জয়ী স্পেন। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং শুভ সকাল। আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমে হচ্ছে পত্রিকা শিরোনামগুলো দেখে নিই। প্রথমেই প্রথম আলো। 6 মাসে পুলিশের ওপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো। এবারে দৈনিক ইত্তেফাক। 32 দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন। সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। এবারে সমকাল। টান পড়বে রোহিঙ্গাদের খাবারে, বিপর্যয়ের শঙ্কা। আবারও 3 প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ। এবারে বাংলাদেশ প্রতিদিন। মব আতঙ্ক চারদিকে, পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্থা। এবারে যুগান্তর। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত। এবারে বণিক বার্তা। স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবে না বদরুদ্দিন ওমর। আইসিডিডিআর বির শীর্ষ অর্থের যোগানদাতা ছিল ইউএসএআইডি। এবারে দ্য ডেইলি স্টার। টিচার ক্রাইসিস প্লেক্স পাবলিক মেড কলেজেস। গ্যাস স্কারসিটি হাল্ভস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। সমান আমরা শিরোনামগুলো দেখে নিলাম। শিরোনামের মধ্যে একটা বিষয় আমরা কাল থেকেই দেখতে পাচ্ছি যে ইউনূস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সর্বোচ্চ আগামী বছরের মার্চ অথবা এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। আপনার কাছে কি মনে হয়, এটা কতটুকু বাস্তবায়িত হবে? ধন্যবাদ আপনাকে। এটি তো আসলে নতুন কথা নয়। উনি একটা নির্বাচনী রূপরেখা এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন। তো বলা যায় ওই কথার ওপরেই উনি আছেন। ওই সময় ওনার বক্তব্য ছিল যে যদি সীমিত পরিসরে সংস্কারের মাধ্যমে নির্বাচন দেয়া যায় সেই ক্ষেত্রে এই বছরের ডিসেম্বরেই সম্ভব। আর সংস্কার আরও বেশি দরকার হলে, ব্যাপক সংস্কারের প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি, এরকম ওনার বক্তব্য ছিল। তো আমরা ধরে নিয়েছিলাম যে 2টা ডেডলাইন, 2টা মাস ধরে নিয়ে যে চলতি বছরের মাফ করবেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন এটি বলা ছিল। তো কালকের কথার মধ্যে এই ব্যতিক্রম এইটাই বা নতুনত্ব এইটাই যে উনি এর আগে অবশ্য বিভিন্ন জনের বিচ্ছিন্ন আলোচনায় ছিল যে মার্চ আর একটা ডেডলাইন এসে গেছে বলা যায় যে আমরা অন্তত আগামী বছরের জুন থেকে আরও 3 মাস এগিয়ে আসছি, হ্যাঁ মার্চে আসছি। তো সব কিছু যেভাবে চলছে, কমিশন তো বারবারই বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তো সেই বিবেচনায় এখন বিষয়টি দাঁড়িয়েছে যে সংস্কারের ওপরে, বলতে পারি সরকারেরই ওপরে, অন্তর্বর্তী সরকারেরই ওপরে এবং জনগণের চাওয়ার ওপরে, আকাঙ্ক্ষার ওপরে। আমরা তো অবশ্যই দীর্ঘদিন একটা সুষ্ঠু নির্বাচন বঞ্চিত, দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত, তারা ভোট দেওয়ার জন্য সত্যিকার অর্থেই উৎসাহিত, আগ্রহী। তো সেই বিবেচনায় তাদের খুব স্বাভাবিকভাবেই চাওয়া একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে আনন্দঘন পরিবেশে ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবে। বিএনপিও এটা বলছে যে মানুষ আগ্রহী ভোট দিতে,
কিন্তু অবশ্যই। সরকার হচ্ছে অহেতুক এটাকে হচ্ছে বাড়াচ্ছে। না, সেটা এরকম প্রশ্নবোধক ধরনের- যে অহেতুক না হেতুক সেটি প্রশ্নবোধক বিষয়, বাট এই ইস্যুতে কোনো বিতর্ক নেই যে মানুষ ভোট দেওয়ার জন্য সত্যি সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটা সুষ্ঠু আনন্দঘন একটা নির্বাচন দেখার অপেক্ষায় দেশের মানুষ, এইটি এখানে কোনো বিতর্ক নেই। তো সেই বিবেচনায় এখন যেটি বিষয় যে তাদেরই আবার চাওয়া আছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, তো সেইটার জন্য যে সংস্কারটুকু দরকার সেটি শেষ করেই নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এবং এর মধ্যে আরও একটা বিতর্ক চলে এসছে যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন আগে। তো সেই ইস্যুতেও মানে অনেকটা পরিষ্কারই যে রাজনৈতিক দলের মধ্যে ওইটা নিয়ে মতভেদ আছে, যেমন বিএনপি চাইছে জাতীয় নির্বাচন আগে হোক, জামাতের হ্যাঁ স্থানীয় নির্বাচন, একই সঙ্গে ছাত্রদের যে নতুন সংগঠন তাদেরও দাবি যে স্থানীয় সরকারের নির্বাচনই আগে হোক। আমার মনে হয় সেই বিষয়ে সরকারই একটি সিদ্ধান্ত নিয়ে নিজের একটি পরিষ্কার অবস্থান তৈরি করতে পারে এবং সরকার এই বিষয়ে মানে মানুষকে পরিষ্কার করতে পারে যে সরকার আসলে কি চায়। হ্যাঁ, তো সেই বিতর্কটার চেয়ে বড় বিষয়টি হচ্ছে সংস্কার, যে সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেইটুকু শেষ না করলে তো নির্বাচন দেয়া যাবে না। তা আমরা আশা করব যে সেটি শেষ করে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে মার্চ বা সর্বোচ্চ ডিসেম্বর এর মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হোক। আমরাও এটা আশা করছি। আরেকটা ব্যাপার হচ্ছে উঠে আসছে যে দেশে তো মব জাস্টিস বেড়ে যাচ্ছে, অপরাধ বাড়ছে বিভিন্ন উপাত্তে, পুলিশের উপাত্তেই হচ্ছে দেখা যাচ্ছে যে দেশে মব জাস্টিস, অপরাধ, ছিনতাই, ডাকাতি এসব অপরাধ বেড়ে যাচ্ছে। আবার কাল হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? এটি তো নিঃসন্দেহে দুঃসংবাদ এবং এই খবরটি যদি বলি যে ভয়াবহ তাহলেও বেশি বলা হবে না। খুব সাম্প্রতিক সময় আমরা জানি, খুব রিসেন্ট কয়েকটি ঘটনা, যে গত রাতের আগের রাতে গুলশানের একটি বাসায় আপনার লোকজনকে জড়ো করে নিয়ে আপনার একটি বাসা তল্লাশির নামে বাসা তছনছ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। বাসাটি মাফ করবেন সাবেক একজন আওয়ামী লীগের সংসদ সদস্যের সাবেক স্ত্রী থাকতেন, হয়তো বা ডিভোর্সি স্ত্রী থাকতেন। তো সেইখানে ঘটনার থেকে যেটা জানা গেছে যে সেখানে ওই বাসার একজন কেয়ারটেকার ছিলেন, মানে সাবেক কেয়ারটেকার। তার হয়তো বা আমার ধারণা যে কোনো বিষয় নিয়ে ওই ফ্ল্যাটের সাথে লোকজনের সাথে তার কোনো বিরোধ ছিল, হয়তোবা তিনি চাকরিচ্যুত হয়েছেন। সেই ক্ষোভটা কাজে লাগানোর জন্য উনি মানুষকে মিসগাইড করছেন যে ওই বাসায় 200-300 কোটি নগদ টাকা পাওয়া যাবে, স্বর্ণালঙ্কার এটা সেটা আছে, হ্যাঁ ওই বাসা তল্লাশি করতে হবে। তো এই তল্লাশির নামে কিছু মানুষজন, আমি বলবো এটি উশৃঙ্খল জনতা, তাদেরকে ডেকে নিয়ে এই বাসাটায় তছনছ করা হয়, লুটপাট করা হয়। তো এটির জন্য তো কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই। আবার যেটা পরশুদিনের ঘটনা, যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তার পোশাক নিয়ে তাকে প্রশ্ন করা হয়, জেরার মুখে ফেলা হয়, এবং যিনি ফেলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। তো এই বিষয়গুলো মানে আমার কাছে মনে হয়েছে যে অধ্যত্ত, এটি ওই ওনার পোশাকের শালীন অশালীনতা বিচার করার ক্ষমতা ওই কর্মচারীরও যেমনটি নাই, তেমনটি এই মহল্লাবাসী বা সাধারণ জনতার অধিকার বা দায়িত্ব নয় যে কার বাসায় অবৈধ সম্পদ আছে, কার বাসায় অবৈধ অস্ত্র আছে, হ্যাঁ সেটি তল্লাশি করবে, খোঁজ করবে। সেটি 3 দিন ছিল, হ্যাঁ 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত এই 3 দিন এটি মেনে নেওয়া গেছে। এই 3 দিন কার্যত কোনো সরকার ছিল না দেশে। এখন দেশে একটি প্রতিষ্ঠিত সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর আছে, কাজেই কেউ নিজের মতো করে আইন হাতে তুলে নিতে পারে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই হুঁশিয়ারিটাই কালকে দিয়েছেন। কিন্তু এই দায়ভারটা কার? এই যে এত কিছু যে হচ্ছে, এই দায়ভার কিন্তু কেউ সরকারকেই নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। বলছে যে আইন শৃঙ্খলা মানে আগের মতোই আছে, স্বাভাবিক আছে। এখন এইটা যদি বলি, এটা রাজনৈতিক ভাষা, এটা রাজনীতির ভাষা। কোনো সময়ই কোনো সরকারই নিজের কোনো অন্যায়, নিজের কোনো ত্রুটি, নিজের কোনো ব্যর্থতা চোখে দেখেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা মানে বলার অপেক্ষা রাখে না। আমি যদি মানে অপ্রিয় হলেও এটি সত্য যে
এই পতিত সরকারের অনেক অন্যায় দুর্নীতি অত্যাচারের মধ্যে একটা জায়গায় যে স্বাভাবিক সামাজিক যে আইন শৃঙ্খলা এটি অনেকটা ভালো ছিল, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতো রাতের অন্ধকারে। হ্যাঁ, এই মানুষ হিসাবেও এখন রাস্তায় বের হলে কিন্তু আমাদের সতর্ক থাকতে হচ্ছে। হ্যাঁ, কেউ কিছু না বলে দেয়। এটি আমার ধারণা যে এই গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মানে সামাজিক শৃঙ্খলা যেটা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে, কাজেই সরকার বললেই সেটা হবে না। এই জায়গাটি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, আরও সক্রিয় হতে হবে এবং সরকারকেও কঠোর হতে হবে। এছাড়া এই যে সো কল্ড মব জাস্টিস আর আরও যেসব অন্যায় অপকর্ম এবং সামাজিক বিশৃঙ্খলা এটি রোধ করা যাবে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমরা আবার আপনার সাথে কথা বলতে পারবো। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভোটে অংশ নেওয়া না নেওয়া আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই জাতীয় নির্বাচন। এখনো হাসিনা সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার, বলছে বিএনপি। নির্বাচন আয়োজনে অহেতুক বিলম্বের অভিযোগ। রমজানের প্রথম ছুটির দিনে ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচাবাজার চড়া দামে বিক্রি হচ্ছে শসা, লেবু সহ সব ইফতার উপকরণ। এবং দিনাজপুরে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিগুণ লাভের আশা কৃষকের। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।